মেঘা অঝরে কান্না করছে আজিয়ানের রুমের বাইরে। যেই মানুষটাকে সে দেখতেই পারে না, আজ তার জন্যই সে ঠিকভাবে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু ওই মানুষটার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ফ্ল্যাশব্যাক। উইল ইউ ম্যারি মি স্নিগ্ধ ভরে। মেঘা আদ্রিয়ানের দিকে তাকিয়ে রইল। সে কি বলবে বুঝতে পারছে না। অনেকক্ষণ বসে থাকার পরও যখন কোনো উত্তর আসলো না, তখন আদ্রিয়ান উঠে দাঁড়ালো। এরপর পকেট থেকে ব্লু কালারের একটি ছোট্ট বক্স বের করে তার ভিতর থেকে ডায়মন্ডের রিং বের করে মেঘার হাতে পরিয়ে দিল। মেঘা যেন এক স্বপ্নের জগতে আছে। মনে হচ্ছে কোনো রাজ্যের প্রিন্সেস, আর সামনে প্রিন্সের স্বরূপ ভিলেন তাকে প্রপোজ করছে, কিন্তু তার কোনো মতামত না নিয়েই কি সুন্দর রিং পরিয়ে দিল। রিং পরানো হলে হাতটিতে ঠোঁটের খুব নিখুঁতভাবে গভীর স্পর্শ দিল। এরপর মেঘাকে কাছে টেনে কপালেও ছোট ছোঁয়ালো। মেঘাও এক অন্য জগতে বিরাজ করছে। হঠাৎ করে তার সবকিছু ভালো লাগছে। এরপর তারা ডিনার সেরে নিল। আজ সবকিছুই মেঘার পছন্দের ছিল, কিন্তু আদ্রিয়ান তার সে বিখ্যাত অখাদ্যগুলোই খেলো। ডিনার শেষে আদ্রিয়ান মেঘাকে নিয়ে ছাদে উঠল। ছাদটাও সুন্দর করে সাজানো। এরপর ছাদের দোলনায় মেঘাকে বসিয়ে তার পাশে বসে মাথাটা মেঘার কোলে রাখলো। মেঘা মাথাটা সরিয়ে দিতে চাইলে একটু রাখতে দাও না। তোমার সংস্পর্শে আসলে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। তুমি কেন আরো আগে আসোনি আমার জীবনে? তাহলে হয়তো আমার জীবনটা আরো রঙিন হতো। আজ আমার মায়ের জন্মদিন মেঘ, তাই এই শুভ দিনে তোমাকে আপন করতে চেয়েছিলাম, কিন্তু তোমার 18 বছর হতে আরো কয়েক মাস বাকি। তাই আজকের দিনটা স্পেশাল করার জন্য এই আয়োজন মেঘ। মেঘা আদ্রিয়ানের কথা শুনে অবাক হলো। প্রথমত নিজের নাম ধরে ডাকার জন্য, এখনো পর্যন্ত ওনাকে নাম ধরে ডাকতে দেখেনি। আর দ্বিতীয়ত ওনার মায়ের জন্মদিন, কিন্তু আন্টি কোথায়? মনের কথা জমিয়ে রাখতে না পেরে বলল, আচ্ছা, আন্টি কোথায়? ওনার জন্মদিন ওনাকে ঘিরেই তো। হুশ। হঠাৎ করেই মেঘার মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল। এরপর মেঘার দিকে লক্ষ্য করে দেখলো কেউ লাল লাইট দিয়ে নিশানা দিচ্ছে। সাথে সাথে উঠেই মেঘাকে নিয়ে মাটিতে শুয়ে পড়লো। আর অমনি কিছু ভাঙার বিকট আওয়াজ হলো। আদ্রিয়ান পকেট থেকে রিভলভার নিয়ে মেঘার সামনে আগলে রাখলো। মেঘা প্রচন্ড ভয় পেয়েছে দেখে আর একটু শক্ত করে জড়িয়ে ধরলো। এরপর কানের ব্লুটুথ দিয়ে গার্ডদের উপরে জলদি আসতে বলল। গার্ডরা সাথে সাথে এসে প্রোটেকশনের সাথে ঘিরে ধরলো। আদ্রিয়ান আসাফের দিকে গরম চোখে তাকালো, কিন্তু সে তার দিকে তার কোনো খেয়াল নেই। সে গার্ডদের সাথে মিলে কাজ করছিল। মেঘা ভয়ে আদ্রিয়ানকে শক্তভাবে জড়িয়ে ধরে রাখলো, যেন ছেড়ে দিলেই সর্বনাশ হবে। ভয় নেই মেঘ পড়ি। যতদিন পর্যন্ত বিট করবে ততদিন পর্যন্ত এই ছোট্ট জানটার কিছু হতে দিব না। আর এই ভয় অন্য কিছুতে নয়, আমাদের সীমাবদ্ধ থাকবে। ও কিছু বলল না, শক্ত করে ধরে রাখলো। আদ্রিয়ান মেঘাকে নিয়ে রুমে আসলো। এরপর কোনো মতে ছাড়িয়ে বেডে বসিয়ে পানি খাওয়ালো। পানি খাওয়া শেষে যখন একটু স্বাভাবিক হলো, তখন আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখলো আদ্রিয়ান প্রচন্ড ঘামছে আর নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। হঠাৎ করে কি হলো কিছুই বোধগম্য হলো না মেঘার। কি হয়েছে আপনার? আপনাকে এইরকম দেখাচ্ছে কেন? মেঘা খেয়াল করলো শার্টের কিছু অংশ ভিজে। মেঘা কাঁপা কাঁপা হাতে সেই জায়গায় ধরে সামনে এনে দেখলো রক্ত। মেঘা তা দেখে অশ্রুযুক্ত নয়নে আদ্রিয়ানের দিকে তাকালে দেখে আদ্রিয়ান মেঘার দিকে তাকিয়ে মুচকি হাসছে। মেঘা আদ্রিয়ানকে কিছু বলতে নিলেই আদ্রিয়ান মেঘার উপর ঢলে পড়ে। আদ্রু, এই আদ্রু শুনছেন? মেঘা আদ্রিয়ানকে নিয়ে বিছানায় বসে কোনো মতে মাথাটা তার বুকে রেখে গালে হাত দিয়ে ডাকছে। আপনার শরীর থেকে তো রক্ত বেরোচ্ছে, দেখুন না, অনেক রক্ত। এই আদ্রু, আদ্রু। কথাগুলো আস্তে আস্তে বললো, পরের কথাগুলো জোরে জোরে বললো, আর গালে হালকা থাপ্পড় দিয়ে ডাকতে লাগলো। কেউ কি আছেন? এই আদ্রুর কথা বলুন না। কোথায় আপনারা? প্লিজ দেখুন না, উনি কথা বলছেন না। বলেই অঝরে কাঁদতে লাগলো আর পাগলামি করতে লাগলো। আসাপ নিচে নামলে মেঘার চিৎকার শুনতে পেয়ে তাড়াতাড়ি মেঘার রুমে গিয়ে দেখলো মেঘা আদ্রিয়ানকে ধরে ডাকছে, কিন্তু আদ্রিয়ান কোনো সাড়ার শব্দ দিচ্ছে না। তাড়াতাড়ি আসাপ গিয়ে আদ্রিয়ানকে ধরে একজন গার্ডকে বলল,
বলেই আদ্রিয়ানকে আসাপ আর আরেকজন গার্ড সহ ধরে আদ্রিয়ানের রুমের দিকে নিয়ে গেল। এদিকে মেঘাও তাদের পিছু পিছু গেল। কিছুক্ষণের মধ্যেই ডক্টর চলে আসলো। এরপর ভেতরেই ট্রিটমেন্ট হতে লাগলো, কিন্তু মেঘার এখনো বুঝে উঠতে পারছে না আদ্রিয়ানের কি হয়েছে। তাই তার ক্লারিফিকেশন দূর করার জন্যই রুশের কাছে গেল। ভাইয়া ভাইয়া, ওনার কি হয়েছে? ও রক্ত কোত্থেকে আসলো? কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল। আসলে ম্যাম, বলেই রুশ মাথাটা নিচু করে ফেললো। কি হয়েছে বলুন না ভাইয়া। ছাদে যখন আপনার উপর অ্যাটাক হয় তখন আদ্রিয়ান স্যার আপনাকে বাঁচাতে গিয়েই গুলি লাগে স্যারের বাম কাঁধে। আর কিছু বলতে লাগলেও রুশের ফোন বেজে ওঠে। কলটা ইম্পর্টেন্ট দেখে মেঘার সাথে পরে কথা বলবে বলে চলে যায়। আর তখন থেকেই মেঘার এসব ভেবে কান্না করতে থাকে আর আদ্রিয়ানের রুমের বাইরে ওয়েট করতে থাকে। বর্তমানে প্রায় 2 ঘন্টা পর ডক্টর ও আসাপ একসাথে বের হয়ে কিছু নিয়ে আলোচনা করতে লাগলো। এর মাঝেই তাড়াতাড়ি মেঘা এসে বলে, ডক্টর আঙ্কেল, উনি এখন কেমন আছে? সুস্থ আছে তো? তোমাকে তো ঠিক চিনলাম না মামুনি। মেঘা কি বলবে বুঝতে পারছে না দেখে হাত কচলাতে লাগলো। ডক্টর আসাফের দিকে তাকালে আজাব কিছু একটা ইশারা করলো। ডক্টর অবাক নয়নে মেঘার দিকে তাকালো। মেয়েটা তো এখনো অনেক ছোট। এত ছোট মেয়েকে আদ্রিয়ান ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো। মামুনি, আদ্রিয়ান এখন মোটামুটি সুস্থ, কিন্তু শরীরের থেকে পয়জন বের করা হলেও শরীরের তার প্রভাব এখনো রয়ে গেছে। কিসের প্রয়োজন আঙ্কেল? ওনার তো গুলি লেগেছিল। গুলিটা বাম কাঁধে লাগলেও তা ছুটে বের হয়ে গেছে, কিন্তু বুলেটে প্রয়োজন ছিল যা মানুষের ভারসাম্য আকেজ করে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আল্লাহর অশেষ রহমত যে সময় মতো ট্রিটমেন্ট হয়েছে, তা না হলে অনেক বড় কিছু হতে পারত। বলেই ডক্টর মেঘার মাথায় হাত বুলিয়ে আসাবকে কিছু মেডিসিনের প্রেসক্রিপশনে দেন। এরপর মেঘাকে চিন্তা না করতে বলে ডক্টর তাদের থেকে বিদায় নেয়। ভাইয়া, আমি কি ওনাকে দেখতে যেতে পারবো? জি ম্যাম, অবশ্যই। আমি আপনাকে যখন ভাইয়া বলে রেখেছি তখন আমি আপনার বোন হই। এইভাবে আমাকে ম্যাম ডাকবেন না, আমার খুব লজ্জা লাগে। আপনি আমার নাম ধরেই ডাকবেন। কিন্তু ম্যাম, স্যার শুনলে প্রচণ্ড বকবে। কোনো কিন্তু না ভাইয়া, আর ওনার ব্যাপারটা আমি দেখব। তবুও এই ছোট বোনের আবদার রাখবেন না ভাইয়া। মেঘার এরূপ বাচ্চা স্বরূপ আচরণ দেখে রাজি হয়ে যায়। এরপর মেঘা আদ্রিয়ানের রুমে গেলে আশা বাইরের দরজাটা ভিড়িয়ে দিয়ে নিচে চলে যায়। এখন তার অনেক কাজ। পিঠের চিনচিনে সূক্ষ্ম ব্যথায় ভ্রু কুঞ্চিত করে ফেলে। এরপর আস্তে আস্তে চোখ মেলে নিজেকে নিজের রুমে আবিষ্কার করে। হাত উঠাতে লাগলে কিছু একটা সাথে আটকে যায়। চোখ ফিরিয়ে তা দেখতে লাগলো মুগ্ধময় দৃশ্য পরিলক্ষিত হয়। তার ছোট্ট বক্ষপিঞ্জরের জানটা তার হাত ধরে কি সুন্দর ঘুমিয়ে আছে। এরপর হাত না নাড়িয়ে উঠতে লাগলে পিঠের ব্যথায় টনটন করে ওঠে। তবুও কোনো টুশব্দ না করে মেঘার কাছে গিয়ে সামনের চুলগুলো সরিয়ে চুলের এক পাশে ঠোঁট ছোঁয়ায়। এরপর মাথায় হাত বুলিয়ে দেয় আস্তে আস্তে। এর মাঝেই মাথায় ছোঁয়া লাগলেই মেঘার হঠাৎ করেই ঘুমটা ভেঙে যায়। এরপর মাথার উপর আদ্রিয়ানকে এতটা কাছে দেখে হালকা চিৎকার করে উঠতে লাগলেই হাতে টান পড়ে আদ্রিয়ানের উপর পড়ে যায়। আদ্রিয়ানও মেঘাকে নিয়ে বেডের সাইডে পড়লে পিঠে আবারও সূক্ষ্ম ব্যথাটা তাজা হয়ে ওঠে। আচ্ছা, তুমি এত চিৎকার করো কেন? এই বয়সে মনে হয় আমাকে আক্কালা হতে হবে। কানে হাত দিয়ে হালকা ঝাড়তে ঝাড়তে বলল আদ্রিয়ান। মেঘা তাড়াতাড়ি আদ্রিয়ানের থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালো। এরপর টেবিল থেকে সুপের বাটি নিয়ে ডক্টর আঙ্কেল বলল যে আপনার জ্ঞান ফেলে স্যুপটা খাওয়াতে। আচ্ছা, তোমার কি কোনো কমন সেন্স নেই? এই যে তোমার সামনে একজন অসুস্থ রোগী শুয়ে আছে, তার সাথে সে হাতে ব্যথা পেয়েছে, কিন্তু তুমি কি করছো? আমি এই ব্যথা নিয়ে নিজের হাতে করে কিভাবে খাবো? মেঘা নিজের কাজে নিজেই লজ্জা পেল। এরপর নিজেই বিছানায় বসে আদ্রিয়ানকে খাইয়ে দিল। এরপর ঔষধ খাইয়ে নিজের ওড়না দিয়ে মুখ মুছিয়ে দিল। মেঘার এরূপ কাজে খুবই অবাক হলো আদ্রিয়ান। শুনেন, এখন একটু রেস্ট নিন, অনেক রাত হয়েছে। আর কোনো প্রবলেম হলে ভাইয়াকে ডাকবেন, ঠিক আছে?
আদ্রিয়ান অবাকতার সাথে মাথা নাড়ালো। এরপর মেঘা আদ্রিয়ানকে ঠিক করে শুয়ে দিয়ে লাইট অফ করে ড্রিম লাইটের আলো জ্বালিয়ে দিয়ে দরজাটা ভিটিয়ে দিয়ে চলে গেল, কিন্তু রেখে গেল সুখ মিশ্রিত এক প্রেমিক পুরুষকে। আজ মেঘা নিজের হাতে নাস্তা বানাচ্ছে আদ্রিয়ানের জন্য। সে আদৌ বুঝতে পারছে না কেন করছে এসব, কিন্তু তার অনেক ভালো লাগতেছে এসব করতে। মনে হচ্ছে বসন্তের ছোঁয়া তার হৃদ মাঝারে দুলীয়মান ভাবে প্রকাশিত হচ্ছে। নতুন প্রেমের আগমন ঘটেছে ওই ছোট্ট কুটুরে। কারোর চোখে মুখে হাসির জোয়ার, তো কারোর চোখে ভয়ের আভাস। কিচেনে সার্ভেন্টদের দাঁড় করিয়ে মেঘা একা হাতে আজ নাস্তা বানাচ্ছে, কিন্তু সেসব যদি আদ্রিয়ান স্যার জানতে পারে তাহলে তাদের চাকরি থেকেই আউট করে দেবে। এত মানা করা সত্ত্বেও মেঘা ম্যামকে সরানো গেল না। সেসব ভেবেই একজন সার্ভেন্ট তার কপালের ঘাম মুছল। এখন স্যার নিচে না আসলেই হলো। 2 ঘন্টার মধ্যেই নাস্তা তৈরি করে ফেললো। রুটি, সবজি, ডিম টোস্ট আর ফলের জুস, এসব করেই মেঘার নাজেহাল অবস্থা। মাথার কাপড়টাও সরাতে পারছে না। এদের সামনে অস্বস্তি লাগছে, তাই তাড়াতাড়ি টেবিলের খাবার সার্ভ করতে বলে নিজের রুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে নামতেই লাগলেই দেখে আদ্রিয়ান সোফায় বসে পেপার করছে। মেঘা মাথা নিচু করে আস্তে করে টেবিলের দিকে যেতে লাগলো। অমনি ভরাট কণ্ঠে পুরুষালী কণ্ঠ শুনতে পেল। হঠাৎ করে আদ্রিয়ানের মুখে মেঘ নাম শুনে হালকা কেঁপে উঠল। এই লোকটার মুখে নিজের এক এক সময়ে এক এক নাম শুনলেই কেমন জানি ভালো লাগায় ছুঁয়ে যায়। এই যে এখনো নিজের নাম ধরে ডাকছে, এতেও মনে হচ্ছে কত আকুলতার মধ্য দিয়েই তাকে ডাকছে। সার্ভেন্টের থেকে শুনলাম তুমি এখনো নাকি নাস্তা করোনি। আসলে এত সকালে খেয়ে অভ্যেস নেই তো, তাই। সকাল 9টা বাজে, এখনো তোমার জন্য এত সকাল মনে হচ্ছে? আদ্রিয়ানের হালকা উঁচু কণ্ঠের ধমক শুনে মেঘা মাথা নিচু করে রাখলো। এইদিকে আসো। হঠাৎ আদ্রিয়ানের এরূপ ডাকাতে আশেপাশে তাকিয়ে দেখলো। এরপর আদ্রিয়ানের দিকে তাকিয়ে, লোকটার কি কোনো কমন সেন্স নেই? এভাবে ডাকছে কেন? যদি কেউ দেখে ফেলে তখন তো তাকেই খারাপ ভাববে। এসব ভাবতে ভাবতে আদ্রিয়ানের কাছে গেলেও দূরত্ব নিয়েই দাঁড়ালো। আদ্রিয়ান এতক্ষণ মেঘাকে লক্ষ্য করছে। মেয়েটা বেশি লজ্জা কাতুরে। এই যে তাকে ডাকতেই কেমন করে নিজের আঁখি পল্লব চারিদিকে অবলোকন করছে। মেঘার নজর আদ্রিয়ানের দিকে পড়লে দেখে আদ্রিয়ান তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এরপর কুঞ্চিত ভ্রু হালকা স্বাভাবিক করে আদ্রিয়ানের পাশে বসতে বলে মেঘাকে, কিন্তু মেঘা তো মেঘাই, সে ওইখানেই দাঁড়িয়ে আছে। কি হলো? বসতে বললাম যখন তখন ওইখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? আদ্রিয়ান আবার ধমক শুনে সুরসুর করে মেঘা কোনো কথা না বাড়িয়ে সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতো আদ্রিয়ানের থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো। আদ্রিয়ান পেপারটা রেখে ডান হাত মেঘার কোমরে গলিয়ে দিয়ে কাছে এনে কানের কাছে গিয়ে স্লো ভয়েসে বলল, এই যে জান, এখন তুমি আমার প্রপার্টি। তোমার প্রতিটা নিঃশ্বাস আমার, প্রতিটা অনুভূতিও আমার। তোমার সবকিছুর মধ্যেই আমি অন্তর্নিহিত হব ধীরে ধীরে, আর সেই সব প্রতিক্রিয়াতে তুমি বিমোহিত হবে ক্ষণে ক্ষণে। বলে মেঘার কানের লতিতে হালকা কামড় দিল। মেঘার সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল। মস্তিষ্কের নিউরনগুলো কেমন জানি অবশ মনে হচ্ছে। নিজের অনুভূতিগুলো কেমন জানি এলোমেলো লাগছে। এইসব কিছু সহ্য করতে না পেরে নিজের ভর আদ্রিয়ানের উপর ছেড়ে দেয় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। মেঘাকে এরূপ দেখে আদ্রিয়ান রহস্যময় বাঁকা হাসে। এরপর মেঘাকে নিজের আর একটু কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে স্বাভাবিক হওয়ার জন্য সময় দেয়। কিছুক্ষণ পর মেঘা স্বাভাবিক হলে সে আদ্রিয়ানের বুকে মাথা দিয়ে অর্ধ শোয়া হয়ে আছে। কিছুক্ষণ আগের কথা ভেবে তাড়াতাড়ি উঠে পড়ে। নিজের কাজের প্রতি নিজেই বিরক্ত হয়। এরপর নিজেকে একটু স্বাভাবিক করে, কারণ আদ্রিয়ানের ওষুধের সময় হয়ে গেছে। টেবিলে নাস্তা দেওয়া হয়েছে, আপনি নাস্তা সেরে নিন। এরপর তো আপনার মেডিসিন নিতে হবে। তুমি তো আমার একমাত্র মেডিসিন, যে মেডিসিনকে দেখলে আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। কৃত্রিম ঔষধের কি প্রয়োজন যেখানে জীবন্ত মেডিসিন উপস্থিত? ঠিক বুঝলাম না আপনার কথাটা। তোমার বুঝে কাজ নেই। ওই ছোট্ট মাথায় এসব প্রেশার দিতে হবে না। এখন তোমার কাজ শুধু আমাকে ঘিরে। কি বলতে চেয়েছি বুঝতে পেরেছো? মেঘা মাথা নাড়িয়ে সম্মতি দিল, যেন কোনো পুতুলের সাথে সে কথা বলছে আর সে তার মালিকের উপদেশ নাকি আদেশ শুনছে, যা তার ছোট্ট মাথায় ঢুকছে না। এইসব কিছু বাদ দিয়ে আদ্রিয়ানকে নাস্তা করতে বলল। কিন্তু হঠাৎ করে মেঘার মুখে এসব শুনে চরম আশ্চর্য হলো। যেই মেয়েকে নিজেই খাইয়ে দিতে হয় সেই মেয়ে আজকে বউদের মতন খাবার খেতে বলছে।
কিন্তু চেহারায় কোনো বিস্ময়ের রেশ না এনেই টেবিলে খেতে গেল। কিন্তু টেবিলে বসেই দেখলো রুটি, সবজি, ডিম, টোস্ট হয়তো মেঘার জন্য এগুলো। তাই সার্ভেন্টকে নিজের খাবার আনার জন্য বলল। স্যার, আজ এগুলোই করা হয়েছে। মানে? আসলে স্যার, আজ নাস্তা আমরা কেউ তৈরি করিনি। যা বলবে ক্লিয়ারলি বলো। আমি বলছি। হঠাৎ মেঘার কথায় আদ্রিয়ানের দৃষ্টি মেঘার উপর পড়ল। মেঘা মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে। এখানে আসছি থেকেই কোনো কিছুই করছি না, তাই খুব বোরিং লাগছিল, তাই আজকে এই নাস্তাগুলো করেছি। আপনি তো সারাক্ষণ এসব না মানে আজ সিদ্ধ খাবার খান, আর ওইগুলো আমি ঠিক করে বানাতেও পারি না, তাই এইগুলোই করেছি। মেঘার কথায় খুব খুশি হলো আদ্রিয়ান। তার জান নিজের হাতে কিছু করেছে, আর সেগুলো তার জন্যই। নিজের খুশি দমিয়ে রেখে মেঘাকে নিজের পাশের চেয়ারে বসালো। এরপর সার্ভেন্টের খাবার সার্ভ করতে বললো। সার্ভেন্টরাও ভয় ভয় খাবার দিল। কিন্তু যখন দেখলো আদ্রিয়ান কিছু বলছে না, তখন তারাও ভয় মুক্ত হলো। কারণ তাদের স্যার যা রাগী, চুন থেকে নুন খসলেই খবর করে ছাড়ে। খাবার দেওয়া হয়ে গেলে আদ্রিয়ান না খেয়ে মেঘার দিকে তাকিয়ে মাসুম চেহারা বানিয়ে তাকিয়ে থাকলো। মেঘা এতক্ষণ আদ্রিয়ানের কার্যকলাপ দেখছিল, কিন্তু যখন তার খাবারগুলো সার্ভ করতে বলল, তখনই সে খুব খুশি হলো, যা তার চেহারায় দৃশ্যমান হলো। আদ্রিয়ানের নজর তা এড়ায়নি, কিন্তু আদ্রিয়ান না খেয়ে তার দিকে তাকিয়ে থাকলে সেও অস্বস্তির কারণে খেতেও পারছে না ঠিক মতো। তাই সাহস জুগিয়ে আদ্রিয়ানের দিকে তাকালো। এইভাবে দেখে আছেন যে, খাবার কি পছন্দ হয়নি? তোমার হাতে নুনও আমার জন্য বিশেষ, এসব তো এলাহি দুর্জান। আদ্রিয়ানের এসব কথাই মেঘার গাল লজ্জায় লাল হয়ে গেল। সার্ভেন্টদের সামনে এসব কী সব বলছে এই লোক? লাজ লজ্জা নেই, অসভ্য। এখনো তো কিছুই করিনি জান, তুমি আমাকে এখনো অসভ্য বলছো? তাহলে একটু অসভ্যতা আমি করে ফেলি, কি বলো? লোকটা কি মনের কথা বলতে পারে নাকি? অন্তর্যামী নাকি? আর কী সব কথাবার্তা শুরু করলো! ও ফাল্লা, তুমি কোন মুসিবতে ফেললে আমায়? এই যে ভাবনা কুমারী, আপনার ভাবা শেষ হলে এখন একটু এই অসভ্য লোকের উপর দয়া করুন। এমনিতেই পিঠে ব্যথা, হাত নাড়াতে পারছি না। আপনি যদি এই বান্ধার উপর একটু দয়া করতেন, তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। মেঘা আদ্রিয়ানের কথা শুনে ফিক করে হেসে দিল। হঠাৎ করে মেঘার মুখের হাসি দেখে সেও মুখে হাসি আনলো। এরপর মেঘা আদ্রিয়ানের খাবার নিয়ে তাকে খাইয়ে দিতে লাগলো। কারণ যাই হোক, লোকটার তো তার জন্যই এই অবস্থা। কিন্তু লোকটা দিন দিন কেমন জানি বাচ্চার সুলভ আচরণ করছে। গুলি খেয়ে কি গন্ডা থেকে বানরে রূপান্তর হচ্ছে নাকি? আদ্রিয়ানও তৃপ্তি সহকারে তার প্রেয়সীর হাতে খাচ্ছে। খাবারগুলো মজাই হয়েছে, তার মেঘ বানিয়েছে, মজা তো হবেই। খাচ্ছে আর মেঘার দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘজান, তুমি ফেসে গিয়েছ, আমার নেশার মায়াজালে তুমি ফেসে গিয়েছ। বন্ধিনী তো আগেই ছিলে এই মঞ্জিলে, কিন্তু এখন তো আমার অন্তর নীলে আটকে গিয়েছ নেশামো ভালোবাসার আসক্তিতে। কুয়াশার চাদর কাটছে রোদেলা পরশে, চারিদিকে বহমান হচ্ছে ফুলের সৌরভে। শুকনো পাতা ঝরছে তো নতুন পাতার উদয় হচ্ছে। বসন্তের ছোঁয়া আসছে বলে প্রকৃতি বসন্তকে বরণ না করলেও কারোর মনের কোটরে বসন্ত এসেছে খুবই সূক্ষ্মভাবে। আলোড়ন হচ্ছে তার মনের অনুভূতিগুলো, যেন স্নিগ্ধ ছোঁয়ার অন্তরালে কারোর প্রতিচ্ছবি ভাসছে। সেই ভাসমান স্রোতের মতো সেও ভেসে যাচ্ছে প্রতিচ্ছবির সেই মানবের সাথে। ইস, এত কেন চঞ্চল হচ্ছে তার অনুভূতি! এইভাবে তো সে নির্লজ্জ হয়ে পড়বে প্রেমিক পুরুষটির কাছে। না না, নিজেকে সামলাতে হবে। কিন্তু যতই নিজেকে বকু, মন কি তার মানবে? অমানিসার প্রাপ্ত হওয়া নতুন নতুন সুপ্ত অনুভূতি উদয় হওয়া থেকে মানবে না তো? বড্ড অসভ্য যে সেই মনটা। সেই দিনের পর থেকে প্রায় 15 দিন কেটে গেছে। আদ্রিয়ানও সুস্থ হয়ে উঠেছে। অবশ্যই এর পেছনে মেঘার অনেকটাই অবদান আছে। তার খুব যত্ন করেছে, কিন্তু সেসব যে কেন করেছে তার সঠিক কারণ খুঁজে পায়নি। শুধু কি তাকে বাঁচিয়েছে বলে, নাকি কোনো কারণে? কিন্তু হয়তো তখন একটু হলেও বুঝতে পারছে তার মনের লুকানো অনুরক্তিগুলো। কিন্তু তার বহিঃপ্রকাশ কিভাবে করবে? এমনিতেই আদ্র যা পাগলামি করে, ওর সাথে যদি তার মনের কথা প্রকাশ করে দেয় তাহলে তো আরও বেশি। বলেই 2 হাত দিয়ে মুখমণ্ডল ঢাকলো। ভাবতে লজ্জা লাগছে, সামনাসামনি হলে কি করবে
সে মরেই যাবে। স্যার, আদ্রিয়ান স্যারের গার্লফ্রেন্ডের সম্পর্কে ডিটেলস কালেক্ট করে এনেছি। এই ফাইলে সব কিছু বর্ণিত আছে স্যার। বলেই সামনের লোকটি ফাইলটি দিয়ে চলে গেল। লোকটি ফাইল নিয়ে খুলতেই কারোর হাস্যোজ্জ্বল চেহারা দেখে আটকে পড়েছে। মাথায় শুভ্র ওড়না দিয়ে ঘোমটার আড়ালে সেই ছোট্ট এক মুখশ্রী, যার আবডারে মায়ার সাগর রঞ্জিত। প্রায় কয়েক মিনিট তাকিয়ে থাকলো এক ধ্যানে, যেন এত বছর না দেখার তৃষ্ণা মিটাচ্ছে। স্যার, স্যার। সাহেবের ডাকে হঠাৎ করেই লোকটার ধ্যান ভাঙল। কি হয়েছে? গম্ভীরভাবে বলল সেই লোকটি। না মানে স্যার, মেয়েটি তো এখন আদ্রিয়ান স্যারের সাথেই প্যালেসে আছে, আর কিছুদিন আগেই তার ওপর হামলা হয়েছিল। ভাগ্য ভালো, হয়তো তাই কারো তেমন কিছু হয়নি। হতেও দিব না। আর মেয়েটি কি বলছ? ম্যাম বলবে আজ থেকে ম্যামের উপর যতটুকু পারো নজর রাখবে, কোনো কিছু যাতে তার উপর বর্ষিত না হয়। কিন্তু স্যার, নজর কিভাবে রাখবো? আদ্রিয়ান স্যার যেভাবে ওনাকে প্রোটেকশন দিয়ে রেখেছে। ঠিক আছে, আপাতত যতটুকু পারো ইনফরমেশন নাও। আর হ্যাঁ, আদ্রিয়ান এর প্রত্যেকটা খবর আমাকে জানাবে, সে কি করছে না করছে, এভরিথিং। আর বাংলাদেশে যাওয়ার টিকিট কাটো। এখানে পেন্ডিং কাজগুলো যত দ্রুত সম্ভব শেষ করো। গট ইট? ইয়েস স্যার। এখন নিজের কাজে যাও। সাহেব বের হয়ে যাওয়ার পর লোকটি আবারও ফাইলের মধ্যে থাকা মেঘার ছবিটি নিয়ে বিশাল বড় ব্যালকনিতে গেল, যা লন্ডনের এক আভিজাত্য ঘেরা শহরের থেকে একটু দূরে অবস্থিত। লোকটির হাত মেলে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। কে তুমি প্রিন্সেস? তোমার মাঝে কি আছে? প্রথম দেখাতে আকৃষ্ট করেছ। দেখে তো বাচ্চা মনে হচ্ছে, কিন্তু এই বাচ্চা রূপ দেখে প্রাপ্তবয়স্ক পুরুষটি বিমোহিত করছ। একদম ঠিক করনি। এই জন্য তো তোমাকে আমার পাশে থাকতে হবে। হ্যাঁ প্রিন্সেস, যে করে হোক তোমাকে আমার রাজ্যে খুব জলদি নিয়ে আসবো। বলেই ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে পুরোটাই খালি করে ফেলল। এরপর মেঘার ছবিটিকে নিজের ব্যক্তিগত কাগজে রেখে কাউকে ফোন করে কিছু একটা বলে নিজের কাজ করতে লাগলো। আচ্ছা তানভি, মেঘার কোনো খোঁজ জানিস? এতদিন হয়ে গেল মেয়েটার কোনো খোঁজ নেই। সামনে পরীক্ষা, মেঘা তো পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস থাকে। কি হলো বলো তো? আমিও তো বুঝছি না কি হচ্ছে। অত বললো তার কোনো আত্মীয়র বাড়িতে গেলে আমার সাথে যোগাযোগ করবে, কিন্তু কি হলো কিছুই বুঝতে পারছি না। অনেকবার ফোন দিয়েছি, কিন্তু মেঘার ফোনও বন্ধ পাচ্ছি। আর আঙ্কেলরা তো তনি আর তার এক ক্লাসমেট ওরও ফ্রেন্ড নোরা কথাগুলো বলছিল আর রেস্টুরেন্টে যাচ্ছিল। তনি এই কয়দিনে নিজেকে সামলিয়েছে, এই পুরো কৃতিত্ব তার মায়ের। ভাগ্য করে এমন মা পেয়েছে সে। এখন আর প্রেম ভালোবাসাকে সে বিশ্বাস করে না। আপাতত ফোকাস পুরোটাই পড়াশোনাতে লাগিয়েছে। আর মন খারাপ করলে মেঘার কথা মনে করে। সত্যি তো, মেঘা থাকলে তার দিনগুলো অনেক ভালোই যায়, কিন্তু তাকে ছাড়া পাংশে লাগে জীবনটা। তনি রেস্টুরেন্টে যখন ঢুকছিল তখন তার পাশ থেকে কেউ একজন তার সাথে ঢুকতে লাগলো। দুজনেই ধাক্কা খায় একে অপরের সাথে। তনি বাহুতে ব্যথা পেলে চিল্লিয়ে ওঠে। ও মাগো, এ কোন উগান্ডা রে? আমার হাত কি ভেঙে রেস্টুরেন্টে ঢুকবে নাকি? চোখে অন্ধ নাকি? এত বড় মেয়েকে দেখতে পান না? কোত্থেকে চলে আসে এসব? উফ, আমার হাত! বলেই আর্তনাদ করতে লাগে। এই যে ঝগড়ুটি মিস, আমি না হয় দেখতে পাই না, তো আপনার চোখ কি হাতে নিয়ে হাঁটেন? তনি চোখ তুলে সামনের মানুষটাকে দেখে মুখটা বিকৃত করে। এরপর তেড়ে যায় আসাফের দিকে। আসাফের ক্লায়েন্টদের সাথে মিটিং ছিল, যার জন্য রেস্টুরেন্টে আসা, কিন্তু হঠাৎ করে এই সব হাওয়াতে সে ভীষণ বিরক্ত হচ্ছে। কি বললেন আপনি? আবার আপনি আমাকে ঝগড়াটা বলছেন? আমি কি ঝগড়া করি নাকি? না না, আপনি কেন ঝগড়া করবেন? আপনি তো অথই থেকে উঠে আসা কাঙ্গালি মাঝি। মাঝিরা ঝগড়া করে নাকি? ঝগড়া করে তো কাঙ্গালিরা। মানে কিছুই না। এখন আপনার সাথে ঝগড়া করার সময় নেই। আপনার হয়তো অফুরন্ত সময় আছে মানুষের সাথে ঝগড়া করতে, কিন্তু আমার নেই মিস। বলেই আসাফ ভেতরে চলে গেল। আর তনি জিদে হাত মুঠ করে ফেললো। কত সাহস, লোকটা আমাকে কথা শুনিয়ে চলে গেল। রাগে চোখে জল চলে আসলো। তনির এই একটা সমস্যা, রাগ উঠলেই চোখে পানি চলে আসে। এই তানভি,
কি হলো, ভেতরে চল। আমার একটা ফোন আসছিল, তাই আমি কলে কথা বলছিলাম। আমি তো ভেবেছিলাম তুই ভেতরে গিয়ে খাবার অর্ডার দিয়ে বসে আছিস, কিন্তু তুই তো ভেতরেই যাসনি। কি হয়েছে? কিছু হয়নি, আমার ভালো লাগছে না রে। আজকে বাসায় চলে যাব, আরেকদিন না হয় খেয়ে আসবো প্লিজ। আরে এতে এত প্লিজ বলার কি আছে? আজও। আচ্ছা চল। ওরা দুজনেই নিজেদের বাসায় যাওয়ার জন্য রওনা দিল। এদিকে আসবাব আবার বের হয়ে তনি যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুচকি হাসলো। ধাক্কাটা সে ইচ্ছে করেই দিয়েছে। ঝগড়ুটে মেয়েটার সাথে একটু ঝগড়া করার ইচ্ছে হলো। সে যাই হোক, আপাতত ক্লায়েন্টের জন্য আবার ভেতরে ঢুকলো। আজকে একটা রিল সাইন করবে। আদ্রিয়ান আপাতত অন্য কাজে ব্যস্ত থাকায় তার উপর দায়িত্ব দিল। রাত 12টায় আদ্রিয়ান মাত্রই ফিরল। আজকে অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে, যার জন্য মেঘা তার পরীর খবর নিতে পারলেও এক পলক চোখের দেখা দেখতে পারেনি। তাই তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উঠে মেঘার রুমের সামনের দরজাতে দাঁড়িয়ে দেখলো দরজা ভেতর থেকে হালকা ফেরানো। এরপর দরজা হালকা খুলে ভেতরে ঢুকলো। আশেপাশে চোখ বুলিয়ে মেঘাকে কোথাও খুঁজে পেল না। কোথায় গেল মেয়েটা? এতক্ষণে সে তো ঘুমিয়ে পড়ার কথা। ওয়াশরুমেও দেখলো আছে কিনা, না নেই। এরপর কি মনে করে বেলকনিতে গিয়ে দেখলো মেঘা তার জন্য আনাদোলনায় হেলান দিয়ে বসে বাচ্চাদের মতো গুটি সুটি মেরে ঘুমাচ্ছে। দেখো মেয়ের কাণ্ড, এত বড় একটা রুম দিলাম শোয়ার জন্য, আর মহারানী কিনা বাহিরে এই ঠান্ডার মধ্যে এখানে ঘুমোচ্ছে। বলেই আদ্রিয়ান মেঘার নিকটে গিয়ে মেঘার সামনে হাঁটু গেড়ে বসলো। এরপর মেঘার সামনে ছোট ছোট দুলীয়মান চুলগুলো কানের পিছনে গুঁজে দিল। আর আদ্রিয়ানের হাতে স্পর্শ পেয়ে মেঘা হালকা কেঁপে উঠল। আদ্রিয়ান কিছুক্ষণ মেঘার দিকে তাকিয়ে খুবই সাবধানে কোলে তুলে নিল মেঘাকে। মেঘাও 2 হাত দিয়ে আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজলো, সাথে নাক আর মুখ দিয়ে ঘাড়ে ঘষতে লাগলো। আদ্রিয়ানের চলার পথ হঠাৎ করেই থমকে গেল। হঠাৎ করেই প্রিয় সত্তার স্পর্শ যেন পুরুষালী সত্তাকে জাগিয়ে তুলেছে। আদ্রিয়ান সামান্য ঢোক দিল। মেয়েটা পাগল করে ছাড়বে। এখন যদি মেঘা জেগে কাজটা করতো তখন তো কিছু একটা অঘটন ঘটতো, কিন্তু এখনো যেন দায় পড়ে যাচ্ছে। আদ্রিয়ান তাড়াতাড়ি মেঘাকে রুমে এনে ঠিক করে শুয়ে দিয়ে চাদর টেনে রুম থেকে বের হয়ে গেল। এরপর নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি ঝাপটা দিল। অনেকক্ষণ পর তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হলো। সার্ভেন্ট কফি দিয়ে গেল। তা নিয়ে খেতে খেতে মেঘার বড় একটি ছবি নিকটে যায়, যার সাদা কাপড় দিয়ে ঢাকা। আদ্রিয়ান সেটি সরিয়ে মেঘার ছবির দিকে তাকিয়ে কফি খেতে থাকে। হ্যাঁ, ছবিটি মেঘার ঘুমন্ত চেহারার, যা কিছুদিন আগেই আদ্রিয়ান তুলেছিল। তুমি এত ছোট হলে কি করে স্নিগ্ধ পরি? এই যে আজ যদি আমি নিজেকে না সামলাতাম তাহলে একটা অঘটন ঘটে যেত। তখন তো তুমি আমাকে দোষ দিতে, হয়তো আমার থেকে আরো দূরে সরে যেতে। না না না, আমি চাই না আমার একটা ভুলে তুমি আমার কাছে থেকে দূরে সরে যাও। তার জন্য আমার যা করতে হবে তাই করবো জান। অপেক্ষা খুব ভয়ানক জান। যার আদরের ভালোবাসার ছায়া এতদিন ছিল, কিন্তু তার সাথে আজ প্রায় 1 মাসের ওপর হলো কোনো কথা হয় না। কেমন আছে সেও তাও জানে না। উনি কি আমার খোঁজ নেন না? হয়তো নেই, কিন্তু খোঁজ না পেয়ে কি অনেক কষ্ট পাচ্ছে? ভেবেই মেঘার চোখের এক ফোঁটা অশ্রু তার অজান্তেই গাল বেয়ে গেল। এরপর তা ধীরে ধীরে বাড়তে লাগলো। দক্ষিণা হাওয়ার তালে তালে তার চুলগুলো উঠছে স্বাধীনভাবে, যেন মুক্ত কোনো উড়ো চিঠির ন্যায় উড়ে বেড়াচ্ছে তার সম্মোহন চাদরে। কিন্তু সেই সম্মোহিত কিশোরী কন্যার মন যে বড্ড উদাস। তার প্রিয় মানুষটির কথা খুব মনে পড়ছে। ইচ্ছে করছে এই মায়াপুরীর রাজ্য থেকে ছুটে তার আব্বুর ছোট্ট কুঠিরে ফিরে যাক। বললেই কি যাওয়া যায়? অনেক তো চেষ্টা করেছে, কিন্তু পারেনি। বিপ্রতিতে কারোর মায়ার চাদরে মিশে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু এ যে অন্যায়। কারোর সাথে পবিত্র বন্ধনে না জড়িয়েই তাকে মন দেওয়াটাও যে অন্যায়ের মধ্যেই পড়ে। সে যে পরপুরুষ বলে গণ্য হয়, কিন্তু তারই বা কি করার আছে? নবনতুন জাগ্রত অনুভূতিগুলো যে তার জন্য খুবই বিশেষ মনে হচ্ছে, যেটাকে হয়তো কারোর প্রতি আসক্ত হওয়ার অনুভূতি বলে। অনেকক্ষণ ধরে মেঘার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল, আর চোখের অশ্রু পড়ছিল। তার আব্বুর সাথে এখানে আসা পর্যন্ত কথা হয় না। চুরি করে সার্ভেন্টের মোবাইল নিয়ে অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু বারবারই বন্ধ পেয়েছে। কি জানি কেমন আছে তার আম্মুটা। পরে আবার মনে পড়লো যে তার আব্বু তো বাইরে আছে,
বাইরের দেশের সিম তো বাংলাদেশি হবে না, আর ওইখানে তো নাম্বারও নেই। নিজের ফোনটা থাকলে হয়তো আব্বুর নতুন নাম্বার থেকে কল আসতো, কিন্তু ফোনটাও তো কাছে নেই। কোথায় রেখেছে ওই গন্ডারটা কে জানে। আদ্রিয়ান বাসায় এসে সরাসরি মেঘার রুমে ঢুকে ব্যালকনিতে গেল। এরপর মেঘার ডান বাহু ধরে শক্ত করে রুমে এনে সামনের দিকে ফিরিয়ে জোরে একটা থাপ্পড় মারল। থাপ্পড়ে ছুটে মেঘা বিছানায় পড়ে গেল। হঠাৎ করে কি হলো কিছুই বুঝতে পারলো না। কিছু বোধগম্য হওয়ার আগেই মেঘাকে শোয়া থেকে উঠে সামনে দাঁড় করিয়ে ওড়না ছাড়া বেলকনিতে কেন দাঁড়িয়েছিলে? শরীর দেখানোর জন্য? চিৎকার করে রক্তরঞ্জিত চোখে কথাগুলো বলল আদ্রিয়ান। তার কপালের রগগুলো ফুলে সবুজ বর্ণ ধারণ করেছে। চোখ মুখের অবস্থা দেখলে হয়তো কারোর অবস্থা শোচনীয় থাকবে না, এতটাই ভয়ঙ্কর লাগছে তাকে। কি হলো? চুপ করে আছিস কেন? চুল মেরে দিয়ে ওড়না ছাড়া তুই বেলকনিতে কেন গিয়েছিলি বল? কার থেকে পারমিশন নিয়ে তুই এই বেশি গিয়েছিলে বল? আদ্রিয়ানের এক একটা চিৎকার মেঘাকে কাঁপিয়ে দিচ্ছে। মেঘার অবশ্য ভয় আর ব্যথায় কিছুই মাথায় ঢুকছে না। একে তো আদ্রিয়ানের থাপ্পড়, আর এখন বাহুতে জোরে চেপে ধরা, সব মিলিয়ে ছোট্ট জানটার না জান বেরিয়ে যায়। তবুও বহু কষ্টে মেঘা অশ্রুসিক্ত চোখে আদ্রিয়ানের দিকে তাকালো। আমি তো মেঘা হিচকির জন্য কিছু বলতে পারছে না, সবটাই গলায় আটকে যাচ্ছে। তোর এতই যখন শরীর দেখানোর ইচ্ছে তখন ঠিক আছে, তো আমাকেই তো শরীর দেখা। বলেই মেঘার কোনো কথা না শুনেই বিছানায় ফেলে দিল। এরপর মেঘার উপর অর্ধশোয়া হয়ে হাত দুটো মাথার উপরে জোর করে ধরে রেখে এলো পাথারি কিস করতে লাগলো। এক পর্যায়ে কামিজের বুকের অংশ হালকা টেনে গলায় কিস করতে করতে জোরে কয়েকটা কামড় দিল। মেঘা এতটাই ভয় পেয়ে গেল যে সে কোনো প্রতিক্রিয়া করতে ভুলে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই যখন হুঁশ আসলো তখন আদ্রিয়ানকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু এই বলিষ্ঠ শরীরের সাথে পেরে ওঠা অসম্ভব। আর এসব হঠাৎ আক্রমণ, আর এখন এসব কিছুই ছোট্ট শরীরটা সহ্য করতে না পারায় একসময় জ্ঞান হারায়। কিন্তু তখনও আদ্রিয়ানের হুঁশ আসলো না। সে তো ব্যস্ত তার রাগ মেটানোর। যদি তার হুঁশে থাকতো তাহলে হয়তো বুঝতে পারতো সে কত বড় ভুল করতে যাচ্ছে। যখন দেখলো তার ছোট্ট প্রাণটা আর নড়াচড়া করছে না, তখনই আদ্রিয়ানের হুঁশ আসে। আর সে মেঘার দিকে তাকিয়ে দেখলো তার চোখে মুখে কোনো নড়াচড়ার প্রাদুর্ভাব নেই। হঠাৎ করেই বুকে মোচড় দিয়ে উঠলো। এরপর আস্তে আস্তে মেঘার থেকে উঠে মেঘার বিছানার কিনারায় বসে মাথার চুলগুলো খামচে ধরল। সে কি করতে নিচ্ছিল ভেবেই অন্তরাত্মা শুকিয়ে গেল। সে তার স্নিগ্ধ পরীক্ষে অপবিত্র করতে যাচ্ছিল। কি করতে যাচ্ছিল সে ভেবেই নিচে বসে হাতে টাইলসে জোরে জোরে বাড়ি মারতে লাগলো। বাড়ি মারতে মারতে হাতের নরম চামড়াগুলো ফেটে তার ভেতরের রঞ্জিত পদার্থগুলো বের হতে লাগলো এবড়ো থেবড়ো ভাবে। আর টাইলসেও তার বহিঃপ্রকাশ পেল। হঠাৎ করেই মেঘার কথা মনে পড়লো। তাড়াতাড়ি মেঘার কাছে গিয়ে ধরতে লাগলে তাকে আর স্পর্শ করলো না। এই হাত যে তার পরীকে কষ্ট দিয়েছে, না, এই হাত দিয়ে সে তার পরীকে আর স্পর্শ করবে না। এই হাত অপবিত্র, এই শরীরটা অপবিত্র বলেই রুম থেকে বের হয়ে গেল। আর রেখে গেল ওই ছোট্ট জানটাকে, যার উপর কিছুক্ষণ আগের কোনো প্রভাব বিরাজমান নেই। কিন্তু সেই ক্ষতির আভাসগুলো তার শরীরের অল্প বিস্তর জায়গায় প্রবাহিত আছে। যে ছিল কিছুক্ষণ আগের সম্মোহিত ভাবে, সে এখনো এলোমেলো রূপে। হায়, কি নিদারুণ পরিস্থিতি! এক অন্ধকার গোডাউনে কারোর আত্মচিৎকার ভাসছে ক্ষণে ক্ষণে। মনে হচ্ছে তার কোনো অঙ্গ হয়তো ধীরে ধীরে আলাদা হচ্ছে, আর সামনে লোকটির কোনো যায় আসছে না। কিন্তু তবুও হয়তো লোকটার অঙ্গ একটু একটু কেটেও শান্তি হচ্ছে না। তাই তার গার্ডকে একটা বোতল দেওয়ার জন্য ইশারা করলো, আর সেই গার্ডটিও বোতল দিল। এরপর হাতের গ্লাভস পরে বোতলটি খুলে আস্তে আস্তে সেখান থেকে একটু একটু করে তরল পদার্থ লোকটির মুখে, গলায়, বুকে ফেলতে লাগলো। আর লোকটি মৃত্যু যন্ত্রণার মতো চিৎকার করতে লাগলো। এরপর একটা চাকু গরম করে তা আগুনে পুড়ে চোখের ভেতর ঢুকিয়ে চোখ উখড়িয়ে ফেললো। এরপর অন্য একটি চোখও উখড়ালো। এরপর তাতেও তরল পদার্থটি ঢাললো। কি এক জঘন্য অবস্থা! গার্ডদের মধ্যে কেউ একজন এসব দেখে মুহূর্তেই বমি করে দিল, কিন্তু স্যারের ভয়ে তাড়াতাড়ি মুখ ধরে বাইরে বেরিয়ে গেল। এরপর রিভলভার বের করে লোকটির কপালে, পেটে, বুকে 5টা গুলি করলো। এরপর লোকটি বের হয়ে গেল সেই গোডাউন থেকে। গার্ডদের বলে গেল যাতে লোকটি তার প্রিয় পোষ্য প্রাণী সিমজানোকে দিতে। আর সে আপাতত 2 দিন ধরে অভুক্ত, তাজা রক্তের মানুষ পেলে তারও খুব তৃপ্তি মিটবে বলেই লোকটি গাড়িতে উঠে চলে গেল। আর এদিকে গার্ডরা তার কথা মতো কাজ করতে লাগলো।
সকালে স্নিগ্ধ রোদের আলোড়নের প্রভাবে মেঘার ঘুম ভাঙল, কিন্তু শরীরটা খুবই দুর্বল লাগছে, যার জন্য প্রথমে উঠতে গেলেও হঠাৎ করেই মাথা ঘুরিয়ে উঠল। বলা বাহুল্য, কাল এত কিছুর প্রভাবে প্রচন্ড জ্বরের শিকার হয়েছে মেঘা। এখন কেমন লাগছে তোমার মামুনি? হঠাৎ করেই মেয়েলি কণ্ঠস্বর শুনে চমকে উঠল। এরপর বাম দিকে তাকিয়ে দেখলো একজন মধ্যবয়স্ক মহিলা। খুবই লাবণ্য আছে মহিলার শরীরের প্রত্যেক অঙ্গে। যুবতী বয়সে নিঃসন্দেহে খুবই সুন্দরী ছিলেন, দেখে মনে হচ্ছে ডক্টর। মহিলাটি মেঘার পাশে বসে মেঘার মাথায় হাত বুলিয়ে দিল। এরপর কি ডক্টরই কিছু চেক আপ করে বলল, জ্বর নেই এখন শরীরে, আপাতত কয়েকদিন রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, একদম ঠান্ডা লাগাবে না, তা না হলে জ্বরটা আবারও বাড়তে পারে। আপনি কি আন্টি? আপনাকে তো চিনলাম না। এই দেখো, আমি তো তোমাকে পরিচয় দেইনি। আমি হচ্ছি এই ফ্যামিলির বয়স্ক জ্যেষ্ঠ ডক্টর, যার দেখাশোনা 10 বছর ধরে করছি। এখন তোমারও করছি। তুমি তো খুব মিষ্টি দেখতে, অবশ্যই এর আগেও তোমাকে দেখে গিয়েছি আমি। তুমি তখন অসুস্থ ছিলে, তাই পরিচিত হতে পারিনি। আচ্ছা শোনো, আমার একটা এমার্জেন্সি অপারেশন আছে, আমি এখন আসি, বিকেলে আবার আসবো। আমি রেণু খালাকে সব বুঝিয়ে দিয়েছি, উনি তোমাকে ওষুধপত্র খাইয়ে দিবে। লক্ষ্মী মেয়ে একটা। বলেই মাথায় হাত বুলিয়ে বের হয়ে গেল। রেনু হচ্ছে এই পরিবারের বিশ্বস্ত কেয়ারটেকার, যে এতদিন গ্রামের বাড়িতে ছিল। কাল রাতেই আদ্রিয়ান জরুরি তলবে নিয়ে আসছে। রেনু খালাও তাড়াতাড়ি মেঘাকে ধরে ফ্রেশ করিয়ে দিল। এরপর একটু বসতে বলে নিচে গেল স্যুপ আনতে। এদিকে মেঘা ভাবছে অন্য কিছু। কাল রাতে হঠাৎ করে এত কিছু হওয়ার পরও আদ্রিয়ানের প্রতি রাগ না উঠে তার জন্য চিন্তা হচ্ছে। মনে হচ্ছে তার প্রেমিক পুরুষটির কি কষ্টে আছে। এতক্ষণ হয়ে গেল, কই তাকে তো দেখতে আসলো না। ঠিক আছে কিনা মানুষটা। সন্ধ্যার সন্ধিক্ষণ সময়ে দক্ষিণা হাওয়া বইছে বাতাসের তালে। তারই বহমান স্রোতের মতোই কেউ একজন কারোর অপেক্ষায় অধীর আগ্রহে চেয়ে আছে শুভ্র মেঘ বিস্তৃত গগনে। সবাই অপেক্ষার অবসান ক্ষীণ হলো, তাই যার যার নীড়ে ফিরে যাচ্ছে। কিছু অবুঝ মনের কিশোরীর অপেক্ষার অবসান যে ঘটছে না। কিছুক্ষণ ব্যালকনিতে কাটিয়ে রুমের মধ্যে প্রবেশ করলো। এরপর অজু করে নামাজ আদায় করে নিল। ডায়নামাজ গুছিয়ে রেখে টেবিলে পড়তে বসলো। সামনেই পরীক্ষা। আদ্রিয়ান আসাদকে বলে গতকালকেই বইগুলো এনে রেখেছিল। আগামীকাল থেকে নাকি হোম টিউটর আসবে। লোকটি সবকিছু দেখভাল রাখছে তার, কিন্তু সবচেয়ে বাহ্যিকভাবেই হচ্ছে। তার ছোট্ট মন কুটিরের যে সুপ্ত ইচ্ছেগুলো যাচ্ছে, সেগুলো কি দেখছে? দেখেনি তো। দেখলেই কি এই মেয়েটাকে কষ্ট দিতে পারতো? সেই ঘটনার পর আজ প্রায় 7 দিন হয়ে গেছে, কিন্তু আদ্রিয়ান একটিবারও তার সাথে দেখা করেনি। কিন্তু তার সেই ঘটনার পর 3 দিন জ্বর ছিল, আর ডক্টর হতে শুরু করে খাবার সব পর্যন্ত সবকিছুই করেছে। আগে সকালের নাস্তা আর রাতের খাবার একসাথে খেত, কিন্তু এখন তো খাবার টেবিলে দেখা তো দূর, লোকটাকেই দেখছে না। মেঘার সকালে ঘুম ভাঙার আগেই চলে যায়, আবার রাতে ঘুমিয়ে পড়লে বাড়িতে ফিরে। এইসব তো রেণু খালার থেকে শুনেছে, কিন্তু আদ্র এমন কেন করছে ওর সাথে? এসব ভাবছিল আর পড়ার টেবিলে বসে কলম দিয়ে খাতায় আঁকিবুকি করছিল। আজকাল মনটা বড্ড উদাসীন। এই উদাসীন মন নিয়ে সে কিভাবে পড়াশোনা করবে? আদ্র, আপনি কোথায়? জানি না কেন আপনাকে বড্ড মনে পড়ছে। ইচ্ছে করছে আপনাকে সামনে বসিয়ে রেখে বেঁধে রাখি আর আপনার সাথে অনেক কথা বলি, কিন্তু পুরো আপনিটাই তো নেই। কিভাবে পূরণ করব আমার মনের এই অযাচিত ইচ্ছেগুলো? আদ্রিয়ান অফিসে বসে বসে মেঘার উদাসীন মুখ দেখছে আর মুচকি হাসছে। যাই হোক, এই দূরত্বটা ভালোই কাজে লেগেছে। তার স্নিগ্ধ পরি তাকে না দেখতে পেয়ে তাকে নিয়েই কেমন উদ্ভট চিন্তা করছে ভেবেই মনের ভেতরে প্রশান্তির একটা নিঃশ্বাস নিল। আসলে এতদিন নিজেকে মেঘার সামনে অপরাধী মনে হয়েছিল। ও যেরকম অমানুষের মতো আচরণ করেছে, এতে হয়তো ভেবেছিল মেঘা তাকে আরো বেশি ঘৃণা করবে, কিন্তু সেটি হয়তো নিয়তি চায়নি। তাই দূরত্বটা রাখা ভালো মনে করেছিল তার অব্যক্ত মন। কিন্তু দূরত্ব থাকলেও মেঘার ঘুমের ঘোরেই তাকে দেখতে আসতো। আর মেঘার রুমে যেহেতু আগে থেকেই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তাই তাকে সবসময় খেয়াল রেখেছে। আর মেঘার অব্যক্ত কথাগুলো শোনার জন্য মাইক্রোসফটের চিপ টেবিলের নিচে লাগিয়ে রেখেছিল, যার জন্য মেঘার কথা স্পষ্ট শুনতে পারে। আর একটু দূরত্ব সহ্য করে যান,
এরপর আর কখনো তোমাকে আমার পিঞ্জরা থেকে বের করব না। এখন শক্ত করে আটকে রাখবো যে কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না। এক ধাপ আমি এগিয়েছি তোমাকে কাছে পাওয়ার জন্য, যা তোমার অবচরে হয়েছে। এখন তোমার শুধু মনের জায়গা করা বাকি, তারপর সবকিছু খোলসা হবে স্নিগ্ধ পরি। বলেই আদ্রিয়ান মোবাইলে মেঘাকে দেখতে লাগলো। আজকাল আশাব তন্নির কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার মনের মধ্যে কারোর জন্য সুপ্ত অনুভূতি জাগ্রত হয়েছে, যাকে তার এই 27 বছরের জীবনে প্রথম বসন্তের ছোঁয়ার আবির্ভাব ঘটেছে। হ্যাঁ, আসাদ তন্নিকে পছন্দ করে। রাতে যখন ঘুমাতে যায় তখন সেই চোখগুলোতে মুখশ্রী ভেসে ওঠে সায়ান নিয়ে। কি এক নিদারুণ অনুভূতি! হঠাৎ করে এই কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেয়ে হালকা সরে গেল, কারণ তন্নি একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, যা দেখে আসফের মনে ক্রোধ সৃষ্টি হলো। জানে না কেন, কিন্তু ইচ্ছে করছে তন্নি হাসির অভ্যন্তরের দাঁতগুলো ভেঙে দেয়, যাতে সে আর হাসতে না পারে অন্য কোনো পুরুষের সামনে। কিন্তু আবার ভাবছে, যদি তার দাঁত ভেঙে দেয় তাহলে তো তাকে বুড়ির সাথে সংসার করতে হবে। না না, আপাতত সেই সব প্ল্যান ক্যান্সেল, অন্য কিছু করতে হবে। এসব ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখে তন্নি তো দূরের কথা, তার কোনো ছায়াও নেই। চারপাশে খুঁজেও কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা আর পেল না। তাই সেও মন উদাসীন করে অফিসে যাওয়ার জন্য উদ্যত হলো। আজ মেঘা না ঘুমিয়ে আদ্রিয়ানের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করতে লাগলো। বোর হচ্ছিল, তাই টিভি ছেড়ে মার্শাবিয়ারের কার্টুন দেখতে লাগলো আর সামনে চকলেট রেখে খেতে লাগলো। ঘড়িতে দেখলো প্রায় 12টা, এখনো আদ্র আসছে না। এদিকে তার খুব ঘুম পাচ্ছে। এতক্ষণ বাইরে কি করে কে জানে, মাফিয়াগিরি করে হয়তো। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, এই লোক একজন মাফিয়া। শুধু মাফিয়া না, গন্ডার মাফিয়া। শেষ পর্যন্ত এই মাফিয়ার জন্য আমি বসে বসে অপেক্ষা করছি। কি দিন এলো রে! এসব ভাবতে ভাবতে দরজায় কলিং বেলের শব্দ হলো। একজন সার্ভেন্ট তাড়াতাড়ি দরজা খুলে দিল। মেঘাও সামনে তাকালো, কে এসেছে দেখার জন্য। কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখতে পেয়ে মুখে সামান্য হাসি ফুটে উঠল। প্রায় অনেক দিন পর কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখতে পেল। আগের থেকে অনেক সুন্দর হয়েছে, আর সে এই ব্যক্তির চিন্তা করতে করতে রুগী হয়ে গেছে। অসভ্য লোক একটা। আচ্ছা, উনি যে এত সুন্দর, তাহলে ওনাকে দেখে তো মেয়েরা হয়তো চোখ দিয়ে গিলে খায়। আর সে তো ওইসব মেয়েদের মতো না যে কারো রূপ দেখে তার প্রেমে হাবুডুবু খাবে। কিন্তু এখন সে কি করছে? সে কখন থেকে আদ্রিয়ানকেই তো দেখে যাচ্ছে। আদ্রিয়ান ফোনে কথা বলছিল প্রায় 10 মিনিটের উপরে, আর মেঘা তার পাশে দাঁড়িয়ে তাকে দেখছে আর এইসব উদ্ভট ভাবনাগুলো ভাবছে। আদ্রিয়ানের যখন কথা বলা শেষ হলো, তখন সামনে ফিরতেই গেলেই মেঘার সাথে ধাক্কা খায়। আর মেঘাও ধাক্কা খেয়ে ভাবনার জগৎ থেকে বের হলেও আদ্রিয়ানের বাহু বন্ধন থেকে বের হতে পারল না, কারণ ধাক্কা খেতেই আদ্রিয়ান মেঘার কোমর জড়িয়ে ধরে তাকে পড়ে যাওয়া থেকে আটকায়। আদ্রিয়ান মেঘাকে হঠাৎ এইভাবে এখানে এক্সপেক্ট করেনি, কারণ এত রাত পর্যন্ত তো তার জেগে থাকার কথা না। এই মেয়ে এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছিল? আদ্রিয়ান মেঘাকে ঠিকভাবে দাঁড় করিয়ে মেঘার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকালো। এখানে কি করছিলে? আর এত রাতে তুমি এখনো জেগে আছো কেন? হঠাৎ আদ্রিয়ানের এমন প্রশ্নের কি উত্তর দিবে ভেবে পেল না, তাই যা মুখে আসলো তাই বলল। ঘুম আসছিল না, তাই একটু। ঘুম না আসলে রুমে থাকবে, এত রাতে এখানে কেন? মেঘার এর উত্তরে কি বলবে আর ভেবে পেল না, তাই চুপচাপ থাকলো। আদ্রিয়ান মেঘাকে রুমে যেতে বলে সে উপরে চলে গেল আর রেখে গেল অপেক্ষারত এক তৃষ্ণার্ত কিশোরীকে। মেঘার একটা জিনিস খেয়াল করেছে, আদ্রিয়ান মেঘার সাথে কথা বললেও তার দিকে তাকিয়ে কথা বলেনি। কই, আগে তো তার দিকে নজর রেখেই কথা বলতো, কিন্তু এখন হঠাৎ করেই তার চোখে অশ্রু চলে আসলো। জানে না কেন, কিন্তু আদ্রিয়ানের এই ব্যবহারে খুব কষ্ট লাগছে তার। লোকটা তো এটাও জিজ্ঞেস করলো না যে সে কেমন আছে, তার দিকে ভালোভাবে তাকালো না। তাই তাড়াতাড়ি করে সে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো। আজকে সে আদ্রিয়ানের সাথে খাবে বলে ডিনারও করেনি, খিদেও লেগেছিল খুব, কিন্তু চকলেট খেয়ে আপাতত খিদে উদাও হয়ে গেছে, তাই শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়লো। আদ্রিয়ানের আজকে ঘুম থেকে উঠতে লেট করায় নাস্তা করতেও লেট করে এসেছে। অনেকদিন পর মেঘাকে সামনাসামনি দেখতে পাবে দেখে খুশি হলো। মহারানী হয়তো কালকের ব্যবহারে কষ্ট পেয়েছে, কিন্তু তারই বা কি করার আছে? ছোট্ট পরিটাকে কষ্ট না দিলে তো তার মনে জায়গা করতে পারবে না। সম্পর্ক তো আগেই অনেক শক্ত হয়েছে কাগজের মাধ্যমে, কিন্তু মনের সম্পর্কটা যে জরুরি। কিন্তু টেবিলে মেঘাকে না দেখে ভাবলে হয়তো নাস্তা করা হয়ে গিয়েছে হয়তো, তাই মুখটাকে গম্ভীর রেখেই নাস্তা করতে শুরু করলো।
স্যার একটা কথা বলার ছিল। গম্ভীর কণ্ঠে আদ্রিয়ান বলার জন্য ইশারা করলো। আসলে স্যার, ম্যাম তো কাল সন্ধ্যা থেকে কিচ্ছু খায়নি। রাতে খাবারের কথা বললে ম্যাম বলল যে আপনি আসলে নাকি খাবে, তার জন্য উনি অনেকক্ষণ ওয়েট করেছিলেন। সার্ভেন্টের মুখে এরূপ কথা শুনে আদ্রিয়ান অবাক হলো। মেঘার এক এক সময় এক এক কাজ দেখে অবাক হচ্ছে, কিন্তু পরে আবার সার্ভেন্টদের উপর তাকিয়ে দাঁড়িয়ে গেল। তোমাদের মেম খাইনি আর সেটা তোমরা এখন আমাকে বলছো? আর রেণু খালা, আপনি তো জানতেন মেঘুর খালি পেটে থাকা বারণ। ডক্টর বারবার নিষেধ করে দিয়েছে, যেহেতু ওর এসটিকে প্রবলেম আছে প্রচন্ড। বাবা, আমি তো তোমাকে সেটা বলার জন্য কাল রাতে তোমার রুমে গিয়েছিলাম, কিন্তু তোমার রুম লক দেখে আর যেতে পারিনি গো। ভেবেছি হয়তো তুমি ঘুমিয়ে পড়েছো। আদ্রিয়ান এসব কথা শুনে খালাকে আর কিছু বলতে পারলো না, কারণ সত্যি সে কাল অনেক ক্লান্ত ছিল, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল। আদ্রিয়ান খাবার রেখেই উপরে উঠে মেঘার রুমের দিকে যাওয়ার জন্য অগ্রসর হলো। রুমে গিয়ে প্রথমে 2 বার নক করলেও কোনো আওয়াজ পেল না। মেঘা অবশ্য এত বেলা অবধি ঘুমায় না, তাই আদ্রিয়ানের ব্যাপারটা সামান্য খটকা রাখলো। তাই আর নক না করে নব ঘুরিয়ে ভেতরে ঢুকলো। মেঘা কখনো রুম লক করে ঘুমায় না, ছোট থেকেই সে এমন। আদ্রিয়ান রুমে ঢুকে দেখলো মেঘা কম্বল মুড়ি দিয়ে ওপাশে মুখ করে শুয়ে আছে, তাই আদ্রিয়ান সামনের দিকে গিয়ে অগ্রসর হলো। হঠাৎ করেই খেয়াল করলো মেঘা একটু পর পর কেঁপে কেঁপে উঠছে। আদ্রিয়ানের মনে হঠাৎ করে ভয় চেপে বসলো, তাই তাড়াতাড়ি মেঘাকে ধরে সামনে ফিরালো। দেখলো তার ছোট্ট জানটা চোখ বন্ধ করে কান্না করছে, আর একটু পর পর ফোঁপাচ্ছে। হঠাৎ করেই আদ্রিয়ানের কলিজাটা মোচড় দিয়ে উঠলো। এই অল্প সময়ের প্রাণটার খেয়াল না রাখতে কি করেছে তার? কি এমন হলো যে কান্না করতে করতে চোখ মুখের অবস্থা এমন হয়েছে? হঠাৎ করে প্রেয়সীর ব্যর্থনামূলক কথা শুনে কলিজা কেঁপে উঠল। আদ্র, আমার না খুব ব্যথা করছে, সহ্য করতে পারছি না তো। আব্বু থাকলে হয়তো ব্যথা ভালো করে দিত। এখন তো আব্বুও নেই, আব্বুকে এনে দিন না আদ্র।